অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি আজকে ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশে। কি নাম আপনার? মোহাম্মদ রাসেল। রাসেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। জি, ঠোঁটটা কাঁপতেছে প্রয়োজনের চাইতে বেশি, তার মানে কি এক্সাইটেড, ভালো লাগতেছে এখানে এসে নাকি না? ইয়েস, ভালো লাগতেছে, অনেক আশা ছিল এখানে আসবো, আসছি, খুব ভালো লাগছে। পার্থক্যটা কোথায় রাসেল? যেমন 8-10টা চেয়ারের মতো এটা চেয়ার, শুধু একটু লম্বা বেশি চেয়ারটা, আবার প্রয়োজনের কক কক শব্দ করে, আবার হঠাৎ করে বসেও যায়, বরং একটু প্রবলেমই আছে বলবো। আবার এখানকার এসি বাকি এসিগুলোর মতো টুকটাক কমফোর্টেবল, একটা নর্মাল স্টুডিও। পার্থক্যটা কোথায়, যে কারণে আপনার ভালো লাগে কাজ করতেছে? আসলে মাইক্রোফোনটা আছে তাই? না না না, শান্ত পাশে বসে আছে, আমি বসে আছি তাই না। আপনাকে মানে আমার পার্সোনালি ভাবে অনেক ভালো লাগে। আপনার প্রতি বৃহস্পতিবার এবং মঙ্গলবার আমি এই গল্পটা শুনি এবং আপনার কাছে আমার যে কথাগুলা এগুলা শেয়ার করবো, এর জন্য আমি আসছি। ওকে রাসেল, তাহলে শুনতে চাই আপনার জীবনের কথা। এই ভালোবাসা তো ভদ্রটাই ভালোবাসা, রাইট? কারণ একটা এলজিবিটির প্রোগ্রাম করে আসলাম এক জায়গা থেকে, এটা তো ছেলেতে ছেলেতে ভদ্র ভদ্র ভালোবাসা, সেইটা তো অন্য টাইপের ভালোবাসা না। জি রাসেল, শুনি আপনার কথা। আমার ফ্যামিলিতে আমরা 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে আমি দ্বিতীয়। আমার বড় একজন, আমার ছোট একজন। তো সাউন্ড ঠিক আছে? আমরা হচ্ছে মানে গরিব। আমার বাবা কৃষি কাজ করে। তো আমরা ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি খুব কষ্ট করে। তো এর মধ্যে মনে করেন আমি যখন ক্লাস শুনি কি ধরনের কষ্ট, কি রকম জীবনযাপন ছিল শুনি। এটা গর্বের, এটা কষ্টের হওয়ার কথা না। হ্যাঁ শুনি। তো যখন ক্লাস 2-তে পড়ি তখন থেকে বাবার কষ্টগুলা বুঝতে পারি। এই যে আমার বাবা চৈত্রের রুদ্রের মধ্যে কিভাবে কাজ করছে এবং শ্রাবণের বৃষ্টিতে কেমন কাজ করছে। তো বাবা পাশাপাশি আমরাও কাজের সাহায্য, বাবাকে সহযোগিতা করার চেষ্টা করছি। তো এক সময় আমার বড় ভাই একটা বিশাল অসুস্থ হয়ে পড়ে। তো ভাইয়ের চিকিৎসা এবং আমরা ফ্যামিলি নিয়ে চলাফেরা খুবই কষ্ট হয়ে যায়। তখন আমাকে একটা দোকানে দেয়। তো সেখানে ওই দোকানের মালিক আমাকে দোকানের কথা কয়ে নিয়ে ওই জায়গায় অন্য কাজ করায়। বাড়িতে মনে করেন গরু ফালায় বা কৃষি কাজ করায়, কিন্তু বাড়ি থেকে বলে নিয়েছিল দোকানের কথা। বললাম দোকান বিকালবেলা দোকানে বসবো আর মানে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেবো, এখানে 5 পর্যন্ত কিচ্ছু করে না। এখান থেকে কিচ্ছু করে না, রাখাল বালক বানায় দিল। তখন আমি একজনের মাধ্যমে আমার আম্মার কাছে বলি যে আমার আম্মারে বললেন, এই আমার তো দোকানে নেয় না, আমার সারাদিন বাড়িতে রাখে এবং ওইখানে কাজ করায়। তো আমার আম্মার কাছে বললে ওর আমার আম্মা আবার আমাকে বলে, আচ্ছা চলে আসো, দিক কষ্ট করে হলেও আমাকে চলতে হবে। তো এর মধ্যে আমার বড় ভাইটাকে আপনার যেটা বলে গ্রামের ভাষায় জিন আসর করার পরে আমার বড় ভাইটা গাড়ির মধ্যে অনেকটা আঘাত করে, মানে গাড় এই সুতা থেকে আমরা ওইদিকে চলে গেছিল, বাঁকা হয়ে গেছিল। তো বড় ভাইটারও চিকিৎসা হয় মৌলানার দ্বারাই। তো বড় ভাইটার আবার আমার যেহেতু আমার আব্বা চলতে পারতেছে না, তারপরে আমার মামার বাড়িতে নিয়ে যায় মামারা। তো মামার বাড়িতে নিয়ে তখন আমার বড় ভাই আমার ক্লাস 6-এ পড়ে। তো মামার বাড়িতে স্কুল আছে, মামার বাড়ির পাশে, ওইখানে ভর্তি করে দেয়। তো বড় ভাই মামার বাড়িতে থাকে, তখন আমরা বাড়িতে 2 ভাই। তো আমার এখনো মনে করেন এই আমার ছোটবেলার কথা এখন আমি ভুলতে পারি না, কেননা আমাদের ঘরটা ছিল খড়ের, ধানের যে কের আছে ওই কেরের, আমরা গ্রামে কেউ আউড় বলি, কেউ খড় বলি, ওই খড় দিয়ে বানানো ঘর। হ্যাঁ, খড় দিয়ে বানানো ঘর। তো বৃষ্টি আসলে দেখা গেছে পুরা ঘরের মধ্যে পানি পড়তো। তে রাত্রে ঘুমাইলেও আমাদের সমস্যা হয়তো। বৃষ্টি আসলে আমরা এমন দিন গেছে আমরা সারা রাত বয়ে রয়েছি। এভাবে গেছে বৈশাখ, বিশেষ করে চৈত্র বৈশাখ মাসটা পার করতে বহুত কষ্ট। ঝড় তুফান আসছে, তখন একটা ভয় মনের মধ্যে। আমার আম্মা, আমার ছোট ভাইয়ের আম্মা কুলে নিত আর আব্বা আমার কুলে নিত। কুলে নিয়ে এক হাতে একটা দাও নিয়ে পয়রা জায়গাতে দাও দিয়ে কাটতে পারবো, এরকম অবস্থায় আমাদের দিন গেছে। তো এইগুলা যখন আমার রাত্রের বেলা মনে হয় তখন আমি ঘুমাইতে পারি না।
করতে পারি না। তারপরে এভাবে আমাকে আবার প্রাইমারি স্কুলে By the way, যারা অনেক অল্পতেই মানে ধৈর্যরা হয়ে যান, রাসেল এই কথাটা খেয়াল করতে পারছেন কিনা, মনোযোগ দিয়ে শুনেছেন কিনা জানি না। আরেকবার আমি নিজে থেকে রিক্যাপ করি। রাসেল বলছিল যে ধান হওয়ার পরে যে খড়টা বা আউড় বলি, যেটাকে আমরা গরুর জন্য হয়তো খাওয়ানোর জন্য ব্যবস্থা করি, সেই আউড় দিয়ে ঘর বানানো। বিশেষ করে চৈত্র বৈশাখ মাসে যখন ঝড়ের সময় আসে, বাবা রাসেলকে কোলে নেন এবং মা তার আরেক ভাইকে কোলে নেন, এবং বাবা দা হাতে নিয়ে বসে থাকেন এই কারণে, ঘর তো যে কোনো সময় পড়ে যাবে, তখন যেন ঘরটা কেটে উনি বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে নিয়ে বের হতে পারেন। ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? জীবন এরকম মানে মানে গোলাপের বিছানার মতো না। জীবন যা আপনারা ভাবেন তার চাইতে অনেক বেশি অত্যাশ্চর্য, এবং এক এক জীবন এক এক কাছে এক এক রকম। রাসেল, তারপর বাই দ্য ওয়ে রাসেল, আমরা মেন ঘটনায় চলে আসবো এবার। জি। তারপর রাসেল। তারপরে আমি আবার আম্মা আমাকে ওইখানে নিয়ে স্কুলে ভর্তি করে। তো বাবা যখন কাজ করে, আমি বাবার কাজে সাহায্য করার জন্য এই মনে করেন চৈত্র মাস থেকে 2 কিলো 3 কিলো রাস্তা ধানের বোঝা নিয়ে যাইতে হয়। তাই মনে করেন বাবার পাশাপাশি আমি ছোটবেলা থেকে একটু শক্তি সমর্থ ছিলাম। তো গাভী পালতাম। গাভী মনে করেন 1 কেজি মতো দুধ দিত। তো এই দুধের থেকে হাফ কেজি দুধের উপর আমি খেতাম। মানে আমরা গোড়ার কেউ দুধ খাইতাম না, আমার দাদার আমি খেতাম। তাই আমি মানে এই দিক দিয়ে ছোটবেলা একটু শক্তি সমর্থ ছিলাম। তখন আমি আব্বার সাথে, তখন আমি ক্লাস 2তেই পড়ি, তখন আমি আব্বার পিছনে পিছনে যাইতাম। আব্বা যখন ধান কাটতো তখন আব্বা কাটতো, আমি আনতাম। এভাবে দিনকাল যাইতেছে। যাওয়ার পর আমি ক্লাস 2 থেকে 3তে উঠি, 3 থেকে 4 উঠি। 4 উঠার পরে আপনার মানে প্রথম আমার মানে আমি এর আগেও খালার বাড়িতে গেছি, জান। তো প্রথম আমি খালার বাড়িতে যাই। খালার বাড়িতে গিয়ে মানে আমি যেটা এই ভালোবাসা বাংলাদেশ, তো মানে আমার খালার তো বোনকে আমার খুব ভালো লাগে। ভালোবাসা বাংলাদেশ, তাই খালাতো বোনের কথাটা বলি। আর যদি পরিশ্রমের বাংলাদেশ হতো তাহলে ধান কিভাবে কাটলা না কাটলা ওই গল্প বলতো। ভালোবাসার বাংলাদেশ বলে কথা, তো ভালোবাসার কথা তো বলতেই হবে। তো প্রথম প্রেমে পড়লা খালাতো বোনের খালার বাড়িতে গিয়ে, তখন আমার খুব ভালো লাগে। বাকি ভালোবাসা বাংলাদেশ আসছে তাই বলে, না হলে কিন্তু বলতো না। স্পোর্টস চ্যানেল হতো তাহলে কি বলতো? তাহলে যে ওখানে যে হাডুডু খেলতো বা ফুটবল খেলে গোল দিত, ফুল ব্যাক হিসাবে খুব ভালো ছিল, শক্তি পাওয়ারফুল, তাই সেই গল্প বলতো। রাইট, ইটস ভেরি লজিক্যাল। যেহেতু ভালোবাসা বাংলাদেশ, প্রেমের কথা বলাই লাগবে, তাই ভালোবাসার কথা বললা। হ্যাঁ, খালাতো বোনের প্রেমে পড়লা, তারপর? তখন আমি বলি নাই কিছু, কিন্তু সেও আমাকে কিছু বলে নাই। মানে আবার সে আমার বয়সে ছোট, কিন্তু আমার থেকে ক্লাসে 2 ক্লাস বেশি ছিল। কারণ আমি তো কাম কাজ করতাম, ওইদিকে তাই ক্লাসে আগাতে পারছো না, বাট প্রেমে তো পড়েছো। তখন আমি কিছু বলি না, কিন্তু ভালো লাগতো এটি। তারপরে ক্লাস খালাতো বোন পর আবার আমার মামার বাড়িতে আইস, আমার মামার বাড়িতে স্কুলে ভর্তি হয়েছে। তো মামার বাড়ি আমাদের বাড়ি এক গ্রামে, ঠিক আছে। সে যখন 8-এ উঠছে তখন সেই বলে ফেলছে আমাকে, সে আমাকে একটু জোরে কথা বলতে হবে রাসেল। সে বলার পরে আমি বললাম যে আমরা খালো, আমরা গরিব। সে কি বললো? মানে সে আমাকে ভালোবাসে, এই কথাটা সে বলছে আগে 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 সে মানে সেও মনে মনে আমাকে করতো, কিন্তু আমি হেরে বেশি ক্লিয়ার করতাম। কিন্তু আমি বলতাম না ভয়ে, যদি মামার কাছে বলে বা আমার আম্মা আব্বার কাছে বলে। সে কি বললো? তখন সে আমাকে একদিন মানে তার বাবা একদিন মামার বাড়িতে ওর জন্য একটা ছেলে নিয়েছিল দেখাইতো। ওর ওই ছেলে যেদিন আসছে ওই দিন আমাকে বলছে যে তোমার আমার খুব ভালো লাগে, তো তুমি আমাকে একটা কথা দাও, এই যে তুমি আমাদের কথা কারোর কাছে বলবো না, কিন্তু সময় হলে আমরা ঠিকই বিয়ে করবো। ওকে, তখন তুমি কি বললে? তখন আমি মানে আমি মনে বললাম যারা আমার আশা ছিল এটা পূরণ হয়েছে, মানে মনে একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথাটা বলে আবার বলছো না, বলো তুমি কি বলেছিলে? যে আমি গরিব এবং আমি হ্যাঁ, যে আমি গরিব, আমি খালো। এটা কাকে বলছিলে? ওকে বলছিলাম যে আমি গরিব, আমি খালো, এটা তো কেউ মেনে নিবে না। তারপরে হ্যাঁ বললো না, মেনে নেওয়ার না নেওয়ার কি আছে, এতে তো আমি রাজি, তুমি রাজি থাকলে তো আমরা যখন অভির বয়স হবো তখন আমরা দুজন পালিয়ে বিয়ে করবো। তো না মেনে তারপরে তার কথা আমি রাজি এলাম। 6 থেকে 7 উঠলাম। 7 উঠার পরে ক্লাসের ব্যাপার একদমই থাক, আমরা শুধু গল্প শুনতে থাকি। ওকে, তারপর যখন আমি একটু জোরে বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। টেনশন হচ্ছে নাকি? না, নো টেনশন, শুনতে থাকি। আস্তে আস্তে বড় হচ্ছে, ওর সাথে সম্পর্ক কিন্তু হয়ে গেছে তোমার? সম্পর্ক হয়ে গেছে। তখন এই কিছুদিন গেল, কিছুদিন ওর সাথে মানে সম্পর্ক হয়ে গেছে। তো এর মধ্যে আমার একটা বাটন ফোন কিনি, ওই কাজ করি, একটা বাটন ফোন কিনি। তো ওর মামার ফোন ছিল, তো মামা ফোন যখন রেখে দিত তখন আমার ফোন দিত।
এইভাবে ওর সাথে কথা বলতাম, সময় পার করছি। তখন আপনার 2014 সাল ছিল। আমাকে আবার দোকানে দেওয়া হয়। তখন যে দোকানে দিছিল উনি হিন্দু ছিল, খুব ভালো ছিল। যে আমার সাথে ভালো ব্যবহার কথা তাকে ভালোই বলবো। উনি ভালো ছিল, ওনার ওয়াইফও ভালো ছিল। তে উনি আমাদের বাড়ি থেকে উনি আমাকে নিয়ে যাওয়ার পরে উনি হিন্দু, আমি জানতাম। আমার আম্মা বলছে হিন্দু থাকতে পারবে, খাইতে পারবে। তখন আমি যখন আব্বার দিকে তাকাই বা এই আমার এটা কোনো বিষয়ের মধ্যে পড়ে না, দুই ভাইয়ের বলতে দিকে থাকেন। তাকাই, তখন আমার কষ্টটা আবার মানে জোর, মানে আমি যদি এই দোকানে যাইতে আমার 2 ভাইয়ের পড়াশোনা হবে। আমি না আমি পড়তে পারলাম, কিন্তু আমার 2 ভাইয়ের পড়াশোনা হবে। ধর্ম কোনো বাধা হতে পারে না না, এখানে, প্লিজ জি। বলেন, সমস্যা নেই, বলেন। আর আবার আব্বার কষ্ট যদি দূর হয়, তো আমি যদি কাজ করতে আব্বার কষ্ট একটু দূর হতে পারে। তো এই চিন্তা করে আমি দোকানে চলে যাই। দোকানে চলে যাওয়ার পরে তো যেদিন প্রথম গেছি ওইখানে, তো ওই দিন আমাকে যে ঘরে রাখছে, ওই ঘরে একটা খালি মূর্তি ছিল। তা আমি যখন শুয়েছি তখন খেয়াল করি নাই। আবার মাঝরাতে যখন উঠছি তখন তো খালি মূর্তি দেখে অনেকটাই ভয় পাইছি। মানে এক হলো মানে মনে মনে করছি শিক্ষা দেবো, ওই না শিক্ষা দিলে তুই মাইরে ফেলায়। ওরা জাবুরে ধরেছিলাম ওই মূর্তিটারে, আপনি জড়ায় ধরেছিলেন? জড়ায় ধরে আচ্ছা, ওই কালী মূর্তিটারে। তো জড়ায় ধরে বলছি, জড়ায় ধরে পরে দিল লড়ে না। আবার মোবাইলের লাইটটা বারবার অফ, মানে তখন মনে বুকের মধ্যে মানে এমন একটা ভয় আইছে যে আমি কি দোষী, লড়ে না আবার। তো মানে এমন একটা ভয় আইছে, আমার ভাইয়ের কথা বারবার মনে হচ্ছে, ভাইয়েরা তো এরকম করছিল, এরকম ভাবে মারছিল, তখন আমাকে মারবে নাকি, মানে অনেকটা ভয় আইছে। তো আমি প্রায় 20 মিনিট জড়ায় ধরে মানে অজ্ঞানের অবস্থায় মতো আসলে, মানে কই আসছিলাম আমি কইতে পারি না। তো 20 মিনিট জড়া যখন আমি মোবাইলের লাইটটা নিছি, লাইটটা নিয়ে দোষ করে দিলে মূর্তি। তারপর তো আবার আমি শুইলাম, শুয়ে পরে ওইখানে আমি 1 মাস ছিলাম। তো ওইখানে শুইতাম, আর রাত্রেবেলা যেহেতু তুমি জানতে না যে এখানে এই ঘরে কি আছে, কি আছে, তাই আচমকা দেখার কারণে তুমি ভয় পাইছে। তুমি যদি জানতেই যে এটা তাদের যে ধর্মাবতার কালীমাতার মন্দির, তাহলে তোমার এই ভয়টা তো হয়তো না, আসতো আমার না। ভয়টা ওকে, আসতো না। তারপর তখন আমি রাত্রেবেলা আবার ওই দোকান থেকে কল্পনা করতাম যে ঢাকা গেলে মনে হয় টাকা কামাইতে পারবো। কারণ দোকানে তো আমি পেটে পাতে গেছি, মানে বেতনে না। তো মানে এগুলো আমার মনের ভিতরে ছিল। আর দ্বিতীয় কথা ছিল, যেহেতু একটু হিন্দু, মানে আমার ব্যবহার ভালো, কিন্তু আমার খাবার দাবারটা পছন্দ হইতো না। মানে আমি মুসলিম, ওরা হিন্দু। আর মানে এটা একটু বিষয়টা ক্লিয়ার করে রাখা বোধহয় ভালো গুরু, যে আসলে এটা বিষয়টা হচ্ছে যে উনি তো আসলে মুসলিম পরিবার থেকে গেছেন, স্বাভাবিকভাবে ওই ধর্মীয় যে ব্যারিয়ারটা থাকে সেইটা থেকেই আসলে উনি কথাগুলো বলছেন। একটা সব ধর্মের একটা আলাদা আলাদা ব্যারিয়ার থাকে, তো উনি স্বাভাবিকভাবে একটা ধর্ম থেকে গিয়ে অন্য একটা ধর্মের লোকজনের কাছে থেকেছেন বা থাকা, এই ব্যাপারটাতে তো আসলে তিনি অভ্যস্ত না, সেই জন্য হয়তো তার কাছে এরকম আনইজি ফিল করার যে ব্যাপারটা সেটা কাজ করে। আমরা এই অনুষ্ঠান বাকি কন্টিনিউটি করবো, বাট যে জিনিসটা কত সরলভাবে তুই নিয়ে আসলি, এবং রাসেল যেটা সরলভাবে বলতেছে, এই সরলতাটাই হচ্ছে আজকের বর্তমান মানে এই বৈষয়িক পৃথিবীর সবচেয়ে কি ফ্যাক্টর। একদম। কারণ আমরা কোনোভাবেই আমাদের ধর্মকেও যদি আমরা কনসিডার করি, কোনোভাবেই মানুষে বিভেদের, এবং এরকম যখন সমস্যা যে তার বাড়িকে সার্ভাইভ করাতে হবে, তখন কারোর সাথে থাকতে হবে, একসাথে চলতে হবে, খাইতে হবে, পড়তে হবে, সেখানেও কোনো ব্যারিয়ারের সুযোগ কিন্তু নাই। এত উদারতান্ত্রিক, এত মুক্ত চিন্তার অধিকারী আস্তিক হিসেবে আমরা মুসলিম ধর্মে বিশ্বাস করি, এবং অপশনস গুলো কিন্তু ওই অর্থে থাকে একদম। বাট এই যে সরল সহজ ভাবনা, যে ভাবনাটার কথা বললি, যে তার মধ্যে এটা কাজ করতেছে, সরল সহজ কথা সরল সহজ ভাবে বলে দিয়েছে, যেহেতু ব্রেনে এটা কাজ করতেছে। আর এটা কি পুঁজি করে বিভিন্ন দেশে, স্পেশালি ইন আওয়ার নেইবারহুড কান্ট্রি, যারা বিভিন্ন রকমের কাহিনী করতেছে। এবং আজকের তারিখে বাংলাদেশের জন্য এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে, যে সরল সহজ ব্যাপারগুলোকে কাজে লাগিয়ে কোনোভাবে আমাদের দেশকে বা পাশের দেশের যেসব ঘটনাগুলো দেখি অস্থিতিশীল করা যায় কিনা। বাট অভিনন্দন বাংলাদেশ, আমাদেরকে কেউ অস্থিতিশীল করতে পারবে না, কারণ রাম রহিম একসাথে থাকতে পছন্দ করি, আজ নয় কাল নয় সারা জীবন। বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এটা, যে আমরা সবাই একসাথে থাকতে পছন্দ করি। রাসেল, তারপর? অবশ্যই। তো ওই দোকানের মালিকের নাম ছিল উত্তম কুমার। ওইসব আলাপটা শর্ট করে আমরা তোমার গল্পে যেতে চাই সরাসরি। তো ওইখানে মনে করেন উনি আমার মানে বাজার করার দায়িত্ব দিয়েছিল। উনি বলছিল যে তোমার যা ভালো লাগে তাই করবা, তুমি যেটা মন চায় তাই কিনবা, তোমার যদি তুমি মুরগি কিনো, তুমি জব করে নেও, ওটা আমরা খাবো। কথাটা কত বড় কথা খেয়াল করেছো রাসেল, আমার জন্য বিশাল কথা। মানে তুমি যদি আল্লাহর নামে জবাই করে নিয়ে আসো, আমাদের সমস্যা না, আমরা খাবো। তুমি একটা ছেলে যেখানে ওখানে জব চাকর হিসাবে জব করতে গেছে, এটাই তো কথা ওদের ভাষাতে, এটাই বলে, আই এম সরি ফর মাই ওয়ার্ড, বাট এভাবেই গেছে যে তুমি ওদেরকে সার্ভিস দিবা। সেখানে সে তোমার কারণে এই কথা বলতেছে, তার মানে অনেক শুধু ভালো না, অসম্ভব ভালো মানুষ এই উত্তম কুমার। তারপর
তখন মনে করেন আবার মনে করেন আমি তো ওদের কাছ থেকে আমার ভালোবাসাটা আদায় করি যে কেমন মনে করেন আমি দোকানে কাজ করছি, কাজ করে আবার বাসায় গিয়ে মনে করেন একটা বাচ্চা ছিল এটা খুলে রাখছি, আদর করছি খুব, তখন ওরা মনে হয় আমার পরিবারের প্রতি একটা- সদস্য হয়ে গেছে তো। হ্যাঁ আমার প্রতি একটা মায়া হয়ে গেছে। তো আমি 1 মাস থাকার পরে এখান থেকে আমি ছুটি নেই, কারণ আমি মানে যতই বাজার করি যতই করি হিন্দু পরিবার, আমার খাইতে একটু সমস্যা হয়। ওই যে আবার ধর্মীয় ব্যারিয়ার। হ্যাঁ খাইতে একটু সমস্যা হয়, তখন আমি বাড়িতে আসি, বাড়িতে আসি আমার আম্মার সাথে শেয়ার করে যে যাই হোক, ওখান থেকে চলে আসলে বাকি গল্পে যাই। ওখান থেকে চলে এসে আইসা আমাদের এখানে ধান কাটা শুরু হয়ে গেছে, বৈশাখ মাস ছিল তখন। 1 মণ ধান বেশি বাড়ি থেকে 700 টাকা দেয় বেচা আমি চট্টগ্রাম চলে যাই আমার সুরু কাকার কাছে। চট্টগ্রাম যাই, চট্টগ্রাম গিয়া কোনো চাকরি পাই না, ছুটো তখন আমি ক্লাস 7 পড়তাম, মানে কোনো জায়গায় চাকরি পাই না। তখন কি করবো আর, পরে লাস্টে ইটের বাটায় কাজ নেই। তখন এখানে 3 মাস কাজ করার পরে আমার বড় ভাইটা ওই দিক দিয়ে বড় হয়ে গেছে, নারায়ণগঞ্জে চাকরি করে একটা ডাইং ফ্যাক্টরিতে। তখন বড় ভাই আবার ওইখান থেকে আবার নারায়ণগঞ্জ চাকরি দিয়েছে। তখন ওই ফাঁকে মনে করেন এই যে আমার যে প্রিয় মানুষটা ছিল, সে মনে করেন আমাকে, মানে আমি তো ওর কাছে নাই, আমি অনেক দূরে, অনেক ক্লিয়ার করে নিতে, ওই পাকে ওই আরেকজনের সাথে রিলেশনে জড়ায় পড়ে। জড়ায় পড়ার পরে খোঁজ খবর ওইভাবে করা হতো না, তাই তো, যেহেতু কাজের জন্য প্রতিদিন একটু মানে কথা হইতো, অফিস টাইমে তার কথা বলা যায় না, মানে অফিস টাইম কিন্তু ও তার ফাঁকা থাকতে পারে না। ও যখন ফাঁকা থাকে তখনই ফোন। আচ্ছা। তো এমন আছে 1 সপ্তাহের মধ্যে 2 দিন 3 দিন কথা হইতো। আচ্ছা, তো এই ফাঁকে সে আরেক জায়গায় এঙ্গেজ হয়ে গেল। আরেক জায়গায় এঙ্গেজ হয়ে গেল। তখন আমি ওই আরেক জায়গায় এঙ্গেজ করার পর তারপরে আমার ভাই বললো, আমার ভাই আমার বলতো যে বাড়িতে সব টাকা দিস না, আমার কাছে তো সব টাকা দেওয়ার দরকার নেই, কারণ ভাইয়া জানে আমি বিড়ি সিগারেট কেনে, তে হেল্প আমার একটা প্রতি বিশ্বাস আছে নষ্ট হবে না। হ্যাঁ, যে বাড়িতে সব টাকা দেওয়ার দরকার নেই, প্রতি মাসে তুই তোর অ্যাকাউন্টে তোর বিকাশ করলে দেবা, তুই যে ভাই রাখস প্রতি মাসে তোর কাছে তুই 500 টাকা হইলেও রাখবি, কারণ বিপদ আপদ আসতে পারে, মানে এইভাবে বলতো, আমার বুঝাইতো। তখন আমি এইভাবে টাকা রাখতাম প্রতি মাসে, যেদিন থেকে চাকরিতে জয়েন দিয়েছি প্রথম মাসে বেতন থেকে আমি 500 টাকা রাখছি, এভাবে রাখতাম। তো আমি মনে করেন শুধু বাসায় ভাত খাইতাম আর অফিসে যাইতাম, আর এছাড়া বাইরে কিছু খাইতাম না। হঠাৎ যে বেতন পাইছি যেদিন এই দিন হঠাৎ, মানে কি একবেলা খেয়ে থাকতে নাকি তুমি? না 1 বেলা না 2 বারই, মানে সকালে তো খাইছি আলু ভর্তার ডাল, আচ্ছা। যেটা মেসের খাবার। আচ্ছা, ঠিক আছে, তো এভাবে দিন গেল। 2016 সালে পড়লো। তো 2016 সালে কুরবানি ঈদের পরে মানে এর সাথে তো কথা হয়, তো ও মামা মানে কুরবানি ঈদের পরের দিন ওর আমি মানে এর সাথে কথা হয় মানে তার না আবার অন্য কোনো জায়গায় না, অন্য কোনো জায়গায় এক আছে, কিন্তু সে তো আমার বলে নেই। বলে নাই? আচ্ছা, তো আপনিও জানেন না? না, আমিও জানি না, কিন্তু কে করছে মানুষের আমাকে বলতো। তখন কুরবানি ঈদের পরের দিন ওকে বললাম, তুমি মন তো আর মানে না আছে। কুরবানি ঈদের পরের দিন ওকে বললাম তুমি চলে আসো মামার বাড়িতে, মানে ঈদের মধ্যে তোর বাবা কুরবানি দিত, তোর বাবা নিয়ে যাইতো ওর বাড়িতে। তো আবার মামার বাড়িতে চলে আসে, আবার পরে দিই আমার পাও ধরে বুলিয়ে যাওয়ার জন্য। তোমাকে পা ধরে কিসের জন্য? ওকে বুলিয়ে দিতে আমার কি, ঠিক আছে। তো আমি কিন্তু ওরা নিয়ে ছোট থেকে স্বপ্নে দেখতাম, কিন্তু সে আমাকে পাও ধরে ওকে বুলিয়ে দেওয়ার জন্য। তো এক পর্যায়ে কি করবো, জিজ্ঞেস করলে না যে কেন ভুলতে বলছো? হ্যাঁ জিজ্ঞেস করছি যে কেন। তখন সে বললো যে তোমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি যায় না, তুমি পড়াশোনা করো নাই, আরো অনেক কথা দেখে, তুমি পড়াশোনা করো নাই, তুমি কালো। আমি যে প্রথম যে কথাটা শুনেছিলাম সেই কথাটা আমার আবার রিপ্লাই দিয়ে ফিরাই দিল, তুমি খালো পড়াশোনা করো নাই, এরকম কথা বলতো। আর এটা কেউ মাইনে নিবে কালো না। তাহলে আমি কি? আমি তো আরো কালো ছিলাম, তো মনে করেন চাকরি করি, জব করি, এখানে একটু গেছে। তখন কি করবো, পরে মানে আমার মনের মধ্যে তখন তো মানে একটা পাহাড় সমান একটা দুঃখ আয়ে গেল। তখন আমি কি করবো নিজেও দিশ পাই না। পরে আপনার একটা ব্লেড কিনি দোকান থেকে, কিনে অসামনে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমার নিজের হাতে অসামনে কাটি, ওই জায়গায় দাগলে আছে। হে রে আল্লাহ, এগুলো কিন্তু স্ট্রংলি প্রহিবিটেড। এরকম একটা ছেলে এরকম কথা বলবে আমি কিন্তু ভাবতেই পারিনি, কারণ খুব গোছানো টাইপের একটা ছেলে। ওর সামনেই কাটি, কাটার পরে আমার পাও ধরছে যে তুমি আর খাইতো না, তুমি কাটলে আমার সহ্য না। তো আমি মামার বাড়ি থেকে আমি রাগ করে চলে আসি ওর সাথে আমার বাড়িতে। তখন মামার বাড়িতে একটা বিষের বোতল পাই, মানে অর্ধেক বিষ ওই বোতলটার মধ্যে ছিল, আর অর্ধেক খেতে দিছিল। তখন আমি বিষের বোতলটা পকেটে করে নিয়ে আসি, আমার আম্মারে বলি, আম্মা কুরবানি ঈদ গেছে, তুমি আমার রুটি বানায় দাও। তো আমার আম্মা বিকাল টাইম আর কি রুটি বানাইছে। তো আমি
ওর একটা মেসেজ করে বিষটা যে বোতলটা বিষ ভরা ছিল এই বোতলটা পুরোটা বিষ খায় ফেলানোর পরে আমি আমাদের যে উঠানের পাশে বসে খাইছিলাম, তো খায়া যখন আমি উঠানে ফিরে গেছি তখন আমার আম্মা বুঝলছে যে বিষের যে গন্ধটা, এই গন্ধটা এমনি বুঝলছে যে বিষ খাইছে। পরে চুপ করে ডাক্তারের কাছে নিয়ে গেল নেত্রকোনা সদর হাসপাতালে। ওইখানে ওয়াশ করার পরে সরাসরি ওইখান থেকে আবার বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার মামা 3 নম্বর মামা, উনি আমাদের বাড়িতে গেছে। যা এরকম মায়ের মানে মানুষ কখনো মারে না। আপনাকে মারছে? জি। কেন? ওই যে বিষ খাইলাম, ওর সাথে কেন সম্পর্ক করলাম, মানে এই ব্যাপারে মানে বিষ খাওয়ার জন্য যদি মারে তাহলে এটা আমি অবশ্যই তখন আমার ভুল ছিল, কিরকম বলছিল, আমি তখন মনে করুন আবেগে ছিলাম। কারণ সে আমাকে যখন চায় না, আমার তাকে না চাওয়া উচিত ছিল। তখন আমি আবেগে ছিলাম, এই আবেগ বসতেই আমি তখন ভাবতাম কি ওরা ছাড়া আমি বাঁচবো না, ওরা ছাড়া মানে আমার দিন যাবে না, মানে এরকম একটা আয়া যেত। তো মামা এরকম মাসেতে আমার যে ডান হাতটা ভাঙ্গে গেছিল, এই হাতটার মধ্যে আজও কিন্তু আমি বাড়ি কিছু নিতে পারি না এই হাতটার মধ্যে। তো ওইখান থেকে আবার মায়ের খাওয়ার পরে আব্বা আমার তো যে আমি মনে করতাম আমার যেমন 3টে ছেলের মধ্যে তুই একটু ঘেন তোর একটু বেশি, বা তুই কাজও করস বেশি, মানে এরকম কথা আব্বা আম্মা দুজনে বলতো আমার। তো তুই কেন লাগে এরকম করলি? তখন আমি অনেক বুঝাইছি যে মা এরা ছাড়া বাঁচতাম না, আমার এরা লাগবে এসে। তো এই কথাগুলা যখন আমার বাড়ি থেকে চলে আসি, ঈদের ছুটি শেষ হয়ে যায়, তখন আবার নারায়ণগঞ্জ চলে যেতাম, আমরা নারায়ণগঞ্জ চাকরি করতাম। তো ওইখানে মনে করেন যার বাসায় থাকতাম উনি আমার সম্পর্কে মামাই লাগে, আমার আম্মা চাচাতো ভাই, আপন না একটু দূরে, ওনার বাসায় আমরা মেস খাইতাম। তো উনি ওইখানে আমার মামি আছে, ওই মামি খুব ভালো। যেরকম ঘুমাইলে যদি আমার মাথা নিচে বালিশটা না থাকতো, বালিশটা দিয়ে দিতাম আমি, এরকম ভালো মানুষ। তো ওই মামি আমার মানে বাট্টি মানে খাওয়ার টাইমটা হইলে বাট্টি দিয়ে আমার বুঝাইতো যে রাসেল যা হয়েছে জীবনে ভুলে দাও, টাকা কামাও পয়সা কামাও, এর থেকে ভালো কিছু পাবা, তুমি ওগুলো বললে দাও। তখন আস্তে আস্তে মামি বুঝাইতো, তখন মনে করেন বুঝতাম আসলে তো আমার ভুল। আমি যদি মারা যাইতাম তে হয়তো আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই হারারে কষ্ট হয়েছে। যে অন্যায় করেছে তার কোনো ক্ষমা নাই রাসেল। আর তোমার মতো ছেলে যে ধরনের আমি অ্যাক্টিভিটি তোমার দেখতেছি, এবং তুমি তোমার বাবা মা সঠিক কথাই মনে হয় বলেছে যে তোমাকে সবচেয়ে জ্ঞানী এবং বুঝদার মনে হয়। কেমনে পারলা তুমি মাত্র ক্লাস 2 যে কথা যখন বলতেছিলে রাসেল, বিলিভ মি আমি রিলেট করতে পারছিলাম যে ক্লাস 2 আমি কি করতাম। আমি ভালো ছিলাম কিন্তু একটু বেয়াদব হয়ে পড়ে যে, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ওই ক্লাস 2 পর্যন্ত অনেক ভদ্র ছেলে ছিলাম, ভদ্র বাচ্চা ছিলাম। আম্মা কোনো কিছু আনতে গেলে আমি নিজে আগে দৌড় দিয়ে যে নিয়ে এসে দিতাম, আব্বা কিছু নিতে গেলে আমি আগে যে ধরতাম, যাতে করে ওদের কষ্ট কম হয়। তা আমি খুব রিলেট করতে পারছিলাম তোমার সাথে। আর সেই ছেলে আমার তো ছোট ছোট কাজ, আর তুমি যেভাবে বলতেছো যে বাবা কৃষি কাজ করতেছে 2 কিলোমিটার চৈত্রের সেই গরমে দাবদহের মধ্যে যাচ্ছে, আর তুমি ওটুকু একটা বাচ্চা ছেলে বাপকে কিভাবে হেল্প করা যায় পাশাপাশি হাঁটতেছো। সেই ছেলে বাপ মাকে পর করে দিয়ে ওরকম জানের টুকরা ভাই যে তোমাকে বুদ্ধি দেয় যে এখন থেকে 500 টাকা হলেও রাখবি যাতে তোর যেন ক্ষতি না হয়ে যায়, তাদেরকে পর করার জন্য একটা সেকেন্ড সময় নিল না। এই পাপের কোনো ক্ষমা নাই, বিশাল বড় ভুল করছো। ওকে তারপরে মামি যখন এভাবে বুঝাইতো তখন আস্তে আস্তে মানে ওর কথা আমি মানে ভুলে যাই, কিন্তু বলতে পারি, কিন্তু রাত্রে 12টা 1টা যখন বাজে তখন আমি ঘুমাই না। আর তখন থেকেই আমি আপনার এই প্রথমে শুনতাম প্রতি বুধবার রাত্রে জানা গল্প, জীবন গল্প, তখন পরে আবার এই ভালোবাসা আস্তে আস্তে বিশুদ্ধবারে লাভ গুরু আসে, মানে এইবার ভালো এই শুনতে এই পর্যন্ত শুনে আসি। তখন থেকে আমি বলি যে এখানে গিয়ে আমি গল্পটা বলবো। তারপরে গল্প বলবেন আর কি জিজ্ঞেস করবেন গুরুকে? আমি ওনাকে জিজ্ঞেস করি, মানে এটা আসলে আমাদের সব গেস্টদেরকে কনফার্ম করার আগে আমরা কিন্তু জিজ্ঞেস করি যে আপনার আসলে অবজেক্টিভ কি, চাওয়া পাওয়া কি এই প্রোগ্রাম থেকে। তো আমাকে রাসেল বলছে যে আমার আসলে কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, যেহেতু তার ব্যাকগ্রাউন্ডটা শুনে আমার কাছে মনে হয়েছে হয়তো রাসেল কোনো সাহায্যের জন্য আবেদন করবে, কিন্তু না, রাসেল বলেছে আমি শুধু গুরুর কাছে জিজ্ঞেস করবো যে আমার ভুলটা আসলে কোথায়, আমি জীবনে কোথায় ভুল করেছি। আরো বড় ঘটনা আছে বলবো, হ্যাঁ তাহলে একটু বলেন, আমরা গল্পে যাই, একদম সরাসরি গল্পে যাই, যে ঘটনাটা তুমি বলতে আসছো।
জি। সময় কিন্তু একদম শেষের দিকে আচ্ছা চলে যাচ্ছে আস্তে এখন আস্তে। এখন ডিয়ার লিসনার্স আমরা আপনার গল্পটা শুনবো, তবে ডিয়ার লিসনার্স আপনারা যারা আমাদের সঙ্গে আছেন আপনারা পুরোটা সময় থাকবেন, কারণ আমরা যেটা বলি সব সময় যে গল্পের পেছনেও আসলে গল্প থাকে। তো যেটা রাসেল বললো যে এর থেকেও বড় বড় গল্প আছে, সেই গল্পগুলো আমরা শুনবো, কিন্তু তার আগে একটু আমরা একটা ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার আগে একটু আপনাকে এটা বলে রাখি যে এখন কিন্তু আপনি দুবাই হয়ে উড়ে বেড়াতে পারবেন 140-এরও বেশি দেশে, এবং আপনি যদি মানে প্রতিদিন 3টা ফ্লাইটে, এবং তার উপর যদি আপনি ইকোনমিতে ফ্লাই করেন, এমিরেটস ইকোনমিতে, তাহলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন পছন্দের দেশীয় খাবার, কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস এবং থাউজেন্ডস অফ এন্টারটেইনমেন্ট চ্যানেল এবং আরো অনেক আকর্ষণীয় সুবিধা তো থাকছেই। সো মোস্ট এক্সাইটিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখন আপনি আপনার লোকাল কার্ড বিডিটিতেও পেমেন্ট করে অনলাইনে আপনার ফ্লাইটটা বুক করতে পারছেন। এর থেকে এক্সাইটিং খবর আর কি হতে পারে বলেন? আর যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিজিট করতে হবে emirates.com। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? এক্ষুনি যান এবং বুক করে ফেলুন আপনার ফ্লাইটটা। আর মিনওয়াইল আমরা একটা ছোট ব্রেক নিয়ে আপনার সঙ্গে জয়েন করবো। কোথাও যাবেন না, জাস্ট কিছুক্ষণ হোল্ড করে থাকুন, আমরা আসছি। ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। Fly Emirates to Dubai with 3 daily flights and connect seamlessly to over 140 destinations. Savor gourmet cuisine, enjoy up to 6,500 channels of entertainment, including live sport, and keep boredom at bay with special meals and toys for kids. You get so much more in Emirates economy. Book your next getaway online at emirates.com and conveniently pay in BDT with locally issued cards. Fly Emirates. Fly better. দীর্ঘ 22 বছর ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি। হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি। কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি। আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা। বলতো কি? আম্বার আইটি। রাইট। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। অফ করুন সব টেনশন, ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড। Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. Hottest music. Tuesday to Wednesday from 5 p.m. Fly Emirates to Dubai with 3 daily flights and connect seamlessly to over 140 destinations. Savor gourmet cuisine, enjoy up to 6,500 channels of entertainment, including live sport, and keep boredom at bay with special meals and toys for kids. You get so much more in Emirates economy. Book your next getaway online at emirates.com and conveniently pay in BDT with locally issued cards. Fly Emirates. Fly better. আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে, যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।
Fly Emirates to Dubai with 3 daily flights and connect seamlessly to over 140 destinations. Savor gourmet cuisine, enjoy up to 6,500 channels of entertainment, including live sport, and keep boredom at bay with special meals and toys for kids. You get so much more in Emirates economy. Book your next getaway online at emirates.com and conveniently pay in BDT with locally issued cards. Fly Emirates. Fly better. ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। স্বাগত বন্ধু আপনাদের সবাইকে। আমি জানি যে একটু মানে যে কোনো জায়গাতেই সম্পর্কে যেমন অপেক্ষা বা যে কোনো কিছুতেই অপেক্ষা আসলে কোনো একটা সুফল বয়ে নিয়ে আসে। দেখেন আমরাও কিন্তু আসলাম আপনাদের সঙ্গে জয়েন করে ফেললাম ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশনে। এই মুহূর্তে আমাদেরকে দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে, ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে আপনারা জয়েন করে আছেন, সেখানেও আমাদেরকে লাইভ দেখা যাচ্ছে। আর এরই ফাঁকে আমরা একটা ছোট কমার্শিয়াল ব্রেক নিয়ে নিয়েছি। ব্রেকের পর আবার যখন ফিরলাম তখন বলে রাখি আপনাকে যে আমাদের কিন্তু রবি থেকে বৃহস্পতি 9টা থেকে 10টা পর্যন্ত চলে ফ্লাই বেটার উইথ এমিরেটস, ব্রট টু ইউ বাই এমিরেটস এয়ারলাইন্স। স্পেশাল একটা আওয়ার আপনারা চাইলে সেখানে শুনতে পারেন, টিউন ইন করতে পারেন। আর এছাড়া এখন দুবাই হয়ে উড়ে বেড়াতে পারছেন 140টিরও বেশি দেশে প্রতিদিন 3টা ফ্লাইটে। এমিরেটস ইকোনমিতে ফ্লাই করলে আরও পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের সব দেশীয় খাবার, কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস এবং থাউজেন্ডস অফ এন্টারটেইনমেন্ট চ্যানেল সহ আরও অনেক 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 ফ্যাসিলিটিস, এমিনিটিস। মোস্ট এক্সাইটিং ব্যাপার হচ্ছে আপনি আপনার লোকাল কার্ড বিডিটিতেও কিন্তু এখন পেমেন্ট করে অনলাইনে আপনার ফ্লাইটটা বুক করতে পারছেন। সো এটার মতো এক্সাইটিং আর তো কোনো নিউজ হতে পারে না, রাইট? ইফ ইউ ওয়ান্ট নো ডিটেলস তাহলে আপনাকে যেটা করতে হবে emirates.com এ ভিজিট করতে হবে। সো ফ্লাই বেটার, ফ্লাই এমিরেটস। আমরা চলে যাবো আমাদের আজকের অতিথির কাছে, রাসেল। রাসেল জি, আমি চাকরি করি, আমার স্যালারি বাড়ে, প্রায় 19,000 টাকার মতো স্যালারি পাইতাম। এতে আমি ওই মেয়ের সাথে যোগাযোগটা একদম বন্ধ। হ্যাঁ, ওই মেয়ের সাথে আমার ভুল বুঝছো যে আমার এটা ভুল ছিল। জি, ভুল ছিল। ওর গেল সাথে আমার বাদ, যোগাযোগ তারপর বন্ধ। নিজের জীবন নিয়ে কষ্ট করছো। আমি মনে করেন তখন আমি এই 19,000 টাকা স্যালারি পাইতাম, তো মাসে প্রতি মাসে বাইর দিতাম 8,000 টাকা। আর মেস খরচটাতে সাথে বাকি 4-5,000 টাকা প্রতি মাসে আমার কাছ থেকে রাখতাম। তো ওই টাকা রাখতাম একটা মোবাইলের কভারের ভিতরে। ওই টাকাটা রাখার পরে একদিন আমি গুলিস্তান আসি 19 সালের রমজান ঈদের পরে, কুরবানি ঈদের আগে, বাবা মায়ের জন্য টাকা জমাতে কোথায় রাখতে টাকাগুলো? মোবাইলের কভারের ভিতরে। কেউ জানতো না, কেউ করতো না। একটা টাং ছিল, টাঙ্গের ভিতরে মোবাইল কভারটা রাখতাম আর তালা লাগাতাম। তখন আমি এই গুলিস্তান আসি বাবা মায়ের জন্য, মার্কেট করার জন্য। আর মনে একটা আশা ছিল আমি আমার আব্বাকে একটা সারপ্রাইজ দিব। এটাই মানে আমরা কোনো সময় কুরবানি দিতে পারি নাই। তখন ওই টাকাটা যখন হাতে কুরবানির ডো আসে, তখন আমি মানে এই টাকাটা আমার আব্বার হাতে দেখুন এই বছর আমরা কুরবানি দেবো, মানে এটা আমার মনের আশা ছিল। ওই টাকাটা বাবার হাতে তুলে দেওয়া, আমরা কুরবানি দেব এই প্রথম। হ্যাঁ, প্রথম। আর আরেকটা স্বপ্ন ছিল, এই স্বপ্নটা ছিল প্রবাসে যাওয়া। ওকে, মানে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা। তো মামি আমার বিভিন্ন সময় বলতো যে বিদেশ যাও, টাকা জমা, বিদেশ যাও। তো এই মনে পড়ে এই স্বপ্নটা আসছে। তো আমি এই কুরবানি ঈদে ওইখানে আসি, গুলিস্তান আসি, আয়া মার্কেট করি। আমার মায়ের জন্য একটা কাপড় কিনি, আমার ভাইয়ের জন্য একটা কাপড় কিনি, আমার জন্য কাপড় কিনি। বাট আবার গুলিস্তান আসার পরে একটা মুরব্বী লোকের সাথে আমার পরিচয় হয়। তো এই মুরব্বী লোকটা আমাকে মানে আমার সাথে কথা বলার পরে উনি আমাকে নাতি বানায়। তো ওই আবার পরের দিন আবার আসলে ওই টাকাটা আমার পকেটে থাকে। তো ওই লোকটার সাথে আমি বাইতুল মুকাররমের সাথে কত বছরে জমাইছিল? 4 বছর। 4 বছর, 16 থেকে 19 পর্যন্ত, 3 বছর প্রায় 19 শেষ পর্যন্ত। কত টাকা পরিমাণ? 48,000 উপরে আছে। ওকে, ওই টাকাটা কোথায়? তোমার পকেটে। তখন আমি ওই মুরব্বী লোকের সাথে আমার গল্প করতে করতে রাত্রে 11টা বাজে। তো ওইখানে আমি একটা নরসিংদীর একটা গাড়িতে উড়ি, আমি নারায়ণগঞ্জ যাবো, সাইনবোর্ড নামে পড়বো। তো ওই সাইনবোর্ড নামে পড়বো, তো আমি গাড়ির মধ্যে ঘুমায় যাই। তো সাইনবোর্ড থেকে ঘুমে তো উঠেছি চিটাং রুট। আমি তখন চিটাং রুট নামার পরে রাস্তার মধ্যে মানে প্রায় 12টা বাজে গেছে, রাস্তা পারো নিয়ে না, মানে এই গাড়ি এত দ্রুত ঘুরতে চাইছে, রাস্তা বাড়িতে পারতেছি না। মানে আমি চিটাং রুট যে নামছি, আমি তো এই নরসিংদীর গাড়িতে উঠছি, মানে আমি নারায়ণগঞ্জ যাবো, রাস্তা ওই পারে যাবো। তো আমি রাস্তার উপরে তাকায় দিই, ফুলাফান আছে, তো পকেটে টাকা আছে। তো আমি এই ওপার ভিজে যাবো না। তো আমি আবার যেখানে নামছি এখান থেকে সোজা হাইটটা আইতেছি। কিছু দূর আসলাম, একটা রিক্সা করে 4-5টা ছেলে আসলো, আয়া আমার গলার মধ্যে ছুরি ধরলো।
শুরু ধরে তোর পকেটে কি আছে সব বার কর। তো আমি টাকাগুলো ওরা নিয়ে যায়। শুরু ধরে আমার পর একটা বাটন একটা ফোন ছিল, ওই ফোনটাও নেই। ফোনটা নিলে আবার আমি বলছি ভাই ফোনটা দিয়ে দেন। টাকাগুলো তো নিয়েছিল, ওটি আমার অনেক কষ্টের টাকা। এইগুলো আমি এইগুলো টাকা আমি মনে করেন নাইট, আমার 12 ঘন্টা নাইট ডিউটি ছিল, নাইট খুঁজছি। তারপরে এই না খায়া একটা কিছু মন চাইছে খাবার, তারপর আমি খাইছি না খাইয়া ওই টাকাগুলো আমি জমাইছি। আমার আম্মার ওষুধ কেনা প্রতি মাসে ওষুধ লাগে, এখনো প্রতি মাসে ওষুধ লাগে 5,000 টাকা। তখন ওই 4-5 হাজার টাকা আমার আম্মা আব্বার প্রতি মাসে ওষুধ লাগতো। তো আমার আম্মার ওষুধের টাকাও শর্ট পড়ছে, তারপর আমি ওইখান থেকে টাকা পাঠাই না। মানে আমার একটা ছিল এক জায়গার টাকা করে আমি যদি বাবার হাতে যেতে একটা কিছু করতে পারবে, তো আমার ওই মানে ওই আশাটা ছিল। তখন আমি এদের কাছে আমি শেয়ার করলাম, আমার ফ্যামিলি বিষয়, ভাই আমার আম্মা ভালো না, আমার আম্মাকে ডাক্তার দিয়ে টাকাটা দিয়ে দেন। পাও ধরলাম কিন্তু টাকা দিল না, টাকাটা ওরা নিয়ে গেল। তো মোবাইলটা নিয়ে ওরা বলে তুই সিম নিবে না জান নিবি, পরে শুধু সিম দিতে মোবাইলটাও নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে বলে বাসা কই, আমি বলছিলাম নারায়ণগঞ্জ। তখন ওইখান থেকে 20 টাকা ভাড়া লাগতো, শুধু 20 টাকা দিয়ে গেছে। পরে আমি 2 মিনিট হাইটা আসার পরে পুলিশ পাই বললাম কিছু এগুলো নাই। তখন আমি বাসায় চলে যাই, পরের দিন আবার আসি, পুলিশের কাছে যাই। তখন তো আমি বুঝতাম না যে মামলা কোনো করলে যে কিভাবে করলে, তখন বুঝতাম না। মামলা করলে তোমার বয়স তো খুব বেশি না মনে? না, আমার আমি কিন্তু ক্লাস 7-এ পড়ি। বয়স কত তখন তোমার আনুমানিক? তো কত হবে, এই 18-19 হবে। এত কষ্টের টাকা, এবং সেই ছেলেটি চেষ্টাও করতেছে যে এই 48,000 টাকা 2019 সন, সে টাকার তখন একটু ভ্যালুও বেশি ছিল, যে কোনো না ভাবে আর কিছু টাকা জমিয়ে যদি বিদেশে যাওয়া যায় আর বাপের হাতে টাকা দিবে, যেটাতে বাবা কিছু করতে পারবে, আর কিছু টাকা বাঁচায়। জীবনে কোনোদিন কুরবানি দেওয়ার সুযোগ হয়নি, কুরবানির সামনে তাদের সবার জন্য কাপড় চোপড় কিনেছে, যদি এইবার এই প্রথম তাদের বাড়ির চুলোতে কুরবানির মাংস চড়ে। লানত আল্লাহর গজব এই অভিশপ্ত এই ছেচড়াদের প্রতি, অভিশপ্ত এই চার্লিদের প্রতি, যারা রাস্তাঘাটে কোনা কাঞ্চিতে অ্যাডিক্টেড, দেয়ার দ্য ফ্রিকিং বিচ, যারা মানুষের এত কষ্টার্জিত টাকা, এত ঘামের টাকা, এত রক্ত পানি করা টাকার উপরে এভাবে হায়নার মতো ঝাঁপায়া পড়ে। অভিশপ্ত। তারপর কি করলা? তোমার তো ভিতরে আর কিছু ঠিক থাকার কথা নেই সব দেখে। জি, পরে আবার এই মুরব্বীর, আমি এই যে মুরব্বীর কাছে আমি শেয়ার করি, যে মুরব্বী আমার নাতি বানাইছিল, পরে উনি বলে কোন জায়গায় হয়েছে, আমি এই জায়গায় কত, তুমি এক কাজ করো, তুমি নারায়ণগঞ্জ নগর ভবনে যাও, আইবির কাছে, শিলিনাথ আইবি, সে তখন মেয়র, তখন মেয়র। তখন আমি ওর কাছে যাই, গেলে ওর যে পিওন আছে ওর সাথে এই কথাগুলো শেয়ার করি, ও আমাকে দেখা করার সুযোগ দেয় নাই। তখন আমার আমি এত কষ্টের টাকা, এগুলার টাকা যখন আমি প্রতিটা রাত আমি কান্না করছি, এই যে আমার এত কষ্টের টাকা, এত স্বপ্ন ছিল যে আমি এই যে পরে যে বাড়িতে ইড্ডা করবো, ইড্ডা করার মতো আমার হাতে টাকা নাই। তে আমার স্বপ্নটা ভাঙিয়ে গেল। তে প্রতিটা রাত কান্না করতাম। এবার দিন গেছে, ঈদের মধ্যে বাড়িতে গেছি শুধু হুদা হাতি, আওয়াজ যাওয়ার ভাড়াটা নিয়ে গেছি বাড়ি থেকে। মানে যে প্রতি বছর যেভাবে আমাদের কষ্টে ঈদ করতে, যেরকম মানুষ কুরবানি দিয়ে আমরা দিতে পারি না, এটা মনের মধ্যে একটা কষ্ট থাকে। মাঠ পড়ায় আমার মনে করেন কুরবানি দিতে পারি না, তো মাঠ পড়ায় সেই বিছানায় শুয়ে কান্না করি, নিজেরও লজ্জা লাগে বার হলে। এরকম ভাবেই মানে দিন গেছে আমাদের। তে এই ঈদ গেল, আবার চলে আসলাম। তো 2019 সালের শেষ দিকে ডিসেম্বরে 19 তারিখ, মানে আমার তখন থেকে মাথার মধ্যে, আমি যেহেতু বিচার পাইছি না, তো এই বিচার এটা আমি পেয়ে ছাড়বো, যে পরিমাণ রক্ত পানি করা টাকা এর শেষ দিকে ছাড়বো, শেষটা আমি দেখে ছাড়বো। তখন মনের মধ্যে এরকমই আমার। কি করলা? তখন 19 সালের 19 ডিসেম্বর ছিল। আমি মানে তখন আমার মনের মধ্যে একটা আছে যে আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার দেবো। তখন হয়তো আমি ওই আমার মতো আর কত মানুষ ছিনতাইকারী কবলে পড়ে এরভাবে কান্না করতেছে না জানি, তখন হয়তো আমি ওইখানে গেলে মনে হয় আমি বিচার পাবো, মানে মনের মধ্যে এরকম একটা হলো। মানে তৎকালীন মানে রিসেন্ট যে প্রাইম মিনিস্টার ছিল, জি তখন আমি ওইখানে যাওয়ার পরে দেখি মানে ওনার সাথে কথা বলার মতো সুযোগ নাই, মানে যে প্রশাসন চিন্তা বা সাহস করলা কিভাবে আমি জানি না। যদিও তোমার দগদগে ঘা, এত কষ্টের টাকা, নারায়ণগঞ্জের মেয়র আইভির সাথে কিন্তু দেখা করতে পারোনি, পিয়ন দেখা করতে দাওনি, এবার চলে যাচ্ছ তুমি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে। কোথায় যাচ্ছি দেখা করতে? তার ভবনে না কার্যালয়ে? আচ্ছা, তখন বিজয় সরণির কাছে যে কার্যালয় সেখানে। তারপর তখন প্রথম দিন যাই না, ঢুকার সময়, দ্বিতীয় দিন আবার যাই। আমি ঢুকেই ছাড়বো, মরলে মরবো, কিন্তু আমি ঢুকেই ছাড়বো, বাংলাদেশে কোনো চিন্তাই করে দেখতে পারে না, মানে আমার একটা আবেগ।
মনের মধ্যে। তা আমার যে কষ্টের টাকাগুলো হারিয়েছে, আমার মনের মধ্যে তখন এই আবেগটা আমি মরলে মরবো, কিন্তু বাংলাদেশে কোনো চিন্তাকারী থাকবে না। তখন আমি প্রধানমন্ত্রী কার্যালয়ে যাই, যাওয়ার পর একটা জাতীয় পতাকা কিনি, কেনার পরে এই পতাকাটা মাথায় বাঁধি, বাইন্ধে দেওয়াল টপকি। দেয়াল টপকান? জি। প্রাইম মিনিস্টার কার্যালয়ের দেয়াল টপকা ফেলো? জি। এগুলো মানে বুঝো তো, যে দূর থেকে কিন্তু বুঝাও যাবে না যে তুমি কি কাজে আসছো। এটা করা মানেই এসএসএফ এর লোকজন বুঝে নেবে যে তুমি কোনো একটা খারাপ মতলবে ঢুকছো। 2 সেকেন্ড সময় দিবে না, মানে একটা শুট আউট হয়ে যেতে পারতো। জি, দেওয়াল টপকানির পরে চারদিক থেকে আমার উপরে বন্দুক ধরার পরে বলতে শুট করবো আর ঢুকিস না, যাইস না ওদিকে। আমি বলছি শুট করেন, আমি মরতে রাজি আছি। আমি প্রাইম মিনিস্টারের সাথে দেখা না করে আমি যাবো না এখান থেকে, আমি যাবো ভিতরে যাবোই, আপনি শুট করলে শুট করেন। তখন ওরা আর শুট করে না, আমি ভিতরে ঢোকার পরে ভিতরে এক সেনাবাহিনী সম্ভবত ওরা ধরছে আমার। ধরার পরে তুমি বলছো এক্স যে প্রাইম মিনিস্টার, যে কিছুদিন আগেই 5 আগস্ট পর্যন্ত যে প্রাইম মিনিস্টার ছিল তার কথা বলতেছি। 2019-এ ইনফ্যাক্ট যে প্রাইম মিনিস্টার ঘটনা। হ্যাঁ হ্যাঁ। তখন ওই সেনাবাহিনী আমাকে ধরার পর একটা রুমে নিয়ে গেল, সব প্রশাসন আইসা। তখন মনের ভিতরে একটা বই ঢুকে, মানে প্রথম বলছি কি হ্যাঁ তোকে দেখাবো, আই তুই শান্তশিষ্টভাবে বড় মেয়ের ভিতরে। সব প্রশাসন, পুলিশ, মানে যত রকম প্রশাসন আছে সব গেছে, সাংবাদিক গেছে, গিয়ে ভিডিও কথা। তোমার মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে গেছে। তখন ওদের সামনে মানে কথা বলার মতো আমার ভাষা নাই। আমার জীবনে এত প্রশাসন দেখি নাই আমি, ঠিক আছে, আর এত অস্ত্র দেখি নেই। তো ওদের সাথে কথা বলবো এরকম কোনো ভাষা আমার নাই। তখন ওইখানে আমার অনেক জিজ্ঞাসাবাদ করতে আমি ওদের যারা দিতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে পুলিশের মাধ্যমে আমাকে সুরদি হাসপাতালে ভর্তি করে। তখন আমার 22 ডিগ্রি সেকেন্ড ইয়ারের পরে সে পরীক্ষা ফল থেকে বেরোয়া কবরে দেখে যে আমার টেলিভিশনে খবর আসছে। ওইসব ফুটেজগুলো আছে তোমার কাছে? না, হয়তো টেলিভিশন মানে যে কোনো মাধ্যমে জানতে পারে পরীক্ষা ফল থেকে বার হয়ে যে আমি আসতে কিন্তু পারে, যেহেতু আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে আর কি পাইছে। পাওয়ার পরে ওরা বড় ভাই যে প্রসঙ্গগুলো বলতেছি স্ট্রিক্টলি প্রহিবিটেড। এটা আমি এক্স প্রাইম মিনিস্টার বলে বলতেছি না, যেগুলো কেপিআই বাংলাদেশের, যেগুলো কেপিআই ওয়ান মোর টাইম 5th আগস্টের সময়ও আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের প্রাণাধিক প্রিয় সেনাবাহিনী, তাদের কিন্তু দায়িত্ব এটাই ছিল কেপিআই রক্ষা করা, অর্থাৎ যেগুলো কি ইম্পর্টেন্ট যে প্লেসেস সেই জায়গাগুলোকে রক্ষা করা। সো কেপিআইয়ের মধ্যে সবচাইতে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট হচ্ছে প্রাইম মিনিস্টার্স যে দপ্তর বা সে অফিস, সেসব জায়গায় ধরনের উদ্যোগ নেওয়া, চিন্তা করা, ভাবনা করা ইটস স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমরা তার ইমোশন বুঝি যে আমার এত কষ্টের টাকা, আমার হালাল টাকা, আমার রক্তপানি করা টাকা, এটার জন্য সর্বোচ্চ নির্বাহীর কাছে যেতে হলে আমি যাব। অফকোর্স ডেমোক্রেটিক গভর্নমেন্ট সেই মেসেজই দেয় যে যদি কোনো কিছুর বিচার না পাও তাহলে আমি দেশের সবচেয়ে বড় নির্বাহী, দেশের সিইও, আমার কাছে তুমি আসতেই পারো। কিন্তু তারপর প্রোটোকল একটা বিষয়, সেফটি একটা বিষয়, দেন এসব ব্যাপার তো আছেই। সো এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। যে জিনিসটা করেছে এটা মানে ভুল শুধু না, এটা গর্হিত একটা ভুল। এটা ধারে কাছে যেন কেউ চিন্তা না করে, কল্পনা না করে, যারা আমাদের লিসেনার্স, আমাদের ভিউয়ার্স, তারা আমাদের কাছে আত্মার আত্মীয়, তাদের কারণে আমরা এতদিন ধরে প্রোগ্রাম করে যাচ্ছি। আপনাদেরকে অনুরোধ করে বলতেছি যে কোনো ধরনের বেসামাল চিন্তা, এ ধরনের বেকুবি বুদ্ধি যেন কোনোভাবে ব্রেনে না আসে, যত কষ্টের ঘটনায় ঘটুক না কেন। তারপর ওইখান থেকে সারউদ্দিন মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। ওইখানে চিকিৎসা করে আমাকে থানা হাজতে নিয়ে যায়, তেজগাঁও থানা। তো ওইখানে নিয়ে যাওয়ার পর আমার বড় ভাই, যদি আমরা এটা ক্রস ব্যাক করতে পারছি না, যে স্টোরি যেগুলো বলছে প্রত্যেকটার এভিডেন্স বা এলিমেন্ট, তারপরে যদি সম্ভব হয় তোমার কাছে যদি এভিডেন্স ওই সময় কিছু থেকে থাকে প্রোডিউসার কাছে দেওয়ার ব্যবস্থা করো। বাট আমি শুধু তার পত্রিকার এটা আছে, ওকে, সো এটা প্রোডিউসার কাছে দিয়ে রাখো। আমরা তোমার গল্পটা তোমার মতো করে শুনতেছি, ইটস ইওর অপিনিয়ন। তারপর পরে ওইখানে বড় ভাই আসার পরে 2 দিন ওই থানা হাজতেই থাকি। তো বড় ভাইরও যাইতে দেয় না, মানে নজরবন্দি হিসেবে। মানে ওরা ভাবছে কি আমাকে মনে কোনো আইএস বা প্রশাসন যেটা ভাবছে আমাকে মনে কোনো সংগঠনের। তো আমাকে অনেক যারাও করছে, অনেক জিজ্ঞাসাবাদও করছে, কিন্তু না। তো 2 দিন থাকার পরে মানে আমার ওই 2টা দিন মনে করেন মানে অনেক ঘুমের মাধ্যমে গেছে, যে চিকিৎসা করাইছে না, অনেক ঘুমের মাধ্যমে গেছে। তো আমি যখনই শুয়ে থেকে দিই ভাই পুলিশের সামনে, তো আমার মনের ভিতরে একটা সাহস আছে ভাই আইসে মনে আমাকে ছাড়িয়ে দিব। তো পুলিশও বলছে তোমার তদন্ত চলতেছে, তোমার গ্রামের বাড়িতে পুলিশ পাঠাইছি, তো সব জায়গায় তদন্ত করতেছে। তখন আমার আব্বা আম্মা, গ্রামে যারা মনে করেন আওয়ামী লীগ বা যারা নেতা, প্রত্যেকটা মানুষের পাওয়া যাচ্ছে যে আমার ছেলেটাকে যে ভাই হোক
আনেন। আপনারা তো জানেন আমার ছেলেটা কিরকম মানুষ। জীবন আপনারা কোনোদিন দেখেন নাই বাজারে আমার ছেলেটা একটা বিড়ি খাইতে বা বাজে একটা আড্ডা দিতে বা একটা ঝগড়া দূরে দিতে। আমার একটা ছেলে তো এরকম না। আপনারা তো জানেন, তো চলেন যত টাকা লাগে আমার বাড়ি বিটাটা বিক্রি করে হলো আমার ছেলেটা গাইনা দিন। মানে এরকম মানুষের পাওয়া যাচ্ছে। তোমার ছোট্ট একটা ভুল কোথায় নিয়ে গেছে গোটা পরিবার। তখন মনে করেন এই বাইক আলি তোমার এই যে তুই সাহস রাখ তো সাইডে দিব, মানে পুলিশে সাইডে দিব। তো এরকম ভাবে এগোচ্ছে। তখন আমাকে আবার কোর্টে পাঠানোর পরে বাইকে সাইডে দেয়, বাইকে 2 দিন আটকে রাখছিল। তো বাইকে সাইডে দিয়ে আমাকে কোর্টে পাঠায়, বাইরের পরীক্ষা ছিল, বাইকে সাইডে দেয়। তো আমাকে কোর্টে পাঠানোর পরে 3 দিনের রিমান্ড, কোর্ট থেকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। 3 দিনের। তা আমি কি একটা মানে আমার যে কোনো জায়গায় আমি কথা বলি মানে আমার হাসিটা আসবে, যত বিপদ হোক আমার হাসি আসবে। তো কোর্টও জিজ্ঞাসা আমরা মানে হাসি কথা বলছি। তখন আবার আমার 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো 3 দিনের রিমান্ডে আমি মারা নাই, আমাকে শুধু একটা বাড়ি দিয়েছিল আর মারা নাই। তারপরে যা মানে আমার যে জন্য গেছিলাম তাই সবই বলছি, যে আমার আমি কোনো ইয়ে না, আমার টাকা হারাইছে, আমি বিচারের জন্য আসছিলাম। ওরা 3 দিনের রিমান্ড শেষ, মানে 3 দিন থানায় রাখে, ওরা আবার রিমান্ড শেষ আবার কোর্টে পাঠায়, কোর্টের মাধ্যমে আবার আমার কেরানীগঞ্জ জেলখানায় পাঠায়। তো জেলখানায় পাঠানোর পরে মনে করেন মানে এরকম কষ্ট আমার জীবনে মানে কারো জীবনে আসে নাই, মানে সাক্ষাৎ নাই জেলখানায়। তখন আমি মনে করেন পাগলের মতো হয়ে গেছি, কি সব লোকেরই আত্মীয় স্বজন আসে, আমার তো কেউ আসে না। তা আমার তো ভিতরে ভয় ঢুকে গেছে। ও জেলখানা যাওয়ার পরে মানুষের জিজ্ঞাসা কি মামলা আইছিস তুমি, তোমার কিসের মামলা? যে বলি হয় তোমার তো ফাঁসি হইব, তোমার পরিবারের সবার ফাঁসি হইব। তখন আমি ভাবতাম কি জেলখানায় যে আমার পরিবারের সবারই মনে নিয়ে গেছে। তখন তো মনে করেন তুমি ভেবেছো যে দেখতে আসছে না, তার মানে ওদেরকে ফাঁসি হয়তো দিয়ে দিল কিনা। হ্যাঁ, মানে যেহেতু আমার কেউ আসে না বাড়ি থেকে। তো এভাবে 15 দিন গেছে। আর এই 15 দিন আমি মনে করেন একবারে মেন্টাল মানে পাগলের মতো হয়ে গেছে, আমার কেউ আসে না। তে মনে করেন উপরে আল্লাহ সাক্ষী, মানে 15 দিনের মধ্যে আমার 1 সেকেন্ড ঘুম নেই। মানে সবসময় দিয়ে গেলে আমার আম্মা যেভাবে আমার ডাকতো, আমার আব্বা যেভাবে আমার ডাকতো, খালি এই কথাগুলো আমার কানে আওয়াজ হতো। হ্যাঁ, তখন খালি কান্না করতাম। এই 15টা দিন যাওয়ার পর 16 দিনের মধ্যে আমার বড় ভাই যায় কেরানীগঞ্জ জেলখানায় গিয়া। ভাই আমার দেখে কান্না করতো, কিন্তু আমি বাইরে দেখে কান্না করতাম না, যাতে ভাই বুঝতে পারে যে আমি সুখে আছি জেলখানায়। ভাই আমার দেখে কান্দে দিত, তো বাইরে দেখলাম আমার কান্দ না, কিন্তু আমি বাইরে দেখে কান্দতাম না। আমি তো কান্দিতে আমার ভাই পেয়ে দেবো। এইভাবে কেরানীগঞ্জ থেকে ওরা আয়া বললো করোনার মাধ্যমে আমাকে পাঠায় কাশিমপুর জেলে। তো কাশিমপুর জেলে কাশিমপুর একে তো ওইখানে 3 মাস ছিলাম। 3 মাস পরে কাশিমপুর একে পাঠাইলে তো ওইখানে এসে আমি একটা মানে ওয়ার্ডের মধ্যে মাদ্রাসা আছে। তো আমি চিন্তা ভাবনা করি জীবনে তো সব ভুলই করলাম, তো এখন হলো কোরআনটা শিখি। তখন আমি এক হুজুরের কাছে কোরআন শিখি। তখন একজনের কাছে শুনতে পাই ওখানে যে আমাদের দিলের সাইদি হুজুর থাকে। তখন আমার ওনার সাথে দেখা করা লাগবে। তখন উনি থাকতো মেডিকেলের 3 নম্বর রুমে। আর আমার যেখানে কোয়ারেন্টাইনে রাখছিল 15 দিন করোনার মধ্যে, আর ওই মেডিকেলে রাখছিল। তখন তো উনি বার হয়েছে না। পরে ওইখানে নিয়ে যাওয়ার পরে এই হুজুরের সাথে দেখা করব। এই আমার যে মাদ্রাসার শিক্ষক এর কাছে বললাম যে হুজুরের সাথে কেমনে দেখা করা যায়। হ্যাঁ, বিকালবেলা তুমি যদি যাও তো দেখা করতে পারবা। তো আমি বিকালবেলা হুজুরের সাথে যাই, এখানে গিয়ে দেখা করি। দেখা করলে ঘরে হুজুর মানে আমার প্রতি মানে উনি আমাকে দেখে ওনার আমার প্রতি একটা মায়া আসছে। মানে কারোর সাথে কথা বলেন, কিন্তু আমার সাথে কথা বলছে। বলো কথা বলো। হ্যাঁ, অনেক সুন্দর ছিল। আমি তো মোবাইলে দেখছি কালো, কিন্তু জেলে ভিতরে ওনাকে কালো দেখায় না। দেলোয়ার হোসেন সাইদির কথা বলছো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তো তুমি তার সাথে দেখা করার কথা। তুমি কতদিন জেলে ছিলে? 10 মাস। 10 মাস কেরানীগঞ্জ ওখানে তো উনিও ছিলেন? না, কাশিমপুর একে। আই এম সরি, কাশিমপুর একেই ছিলেন। তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে আপনি দেখা করতে গেলে তুমি তোমার মাদ্রাসার যে হুজুর সে ব্যবস্থা করে দিল। তুমি দেখা যে করতে গেলে এখান থেকে বাকি সময়টা ডিটেলে বলো। তো ওইখানে দেখা করার পরে না রে ভাই, স্টার্টিং থেকে, কারণ বলো। আচ্ছা, ওনার সাথে দেখা গেল। হ্যাঁ, কাছে গেলাম, সালাম দিলে এবার উনি বলে কি মানে কারোর সাথে কথা বলেন, আমার সাথেই কথা বলছো। বলো, শুনি, সেটাই তো শুনতে চাই। ছেলেবেলে কারোর সাথে কথা বলে না। ওরা বলছে তুমি কি মামলা আইছো। তারপর আমি সব ঘটনা অনেকে বলি।
তো ওনাকে বলার পরে উনি আমাকে বলছে, দেখো যারা করছো তুমি ভুল করছো, তবে একটা কথা মনে রাখবো, আল্লাহ যারে বেশি ভালোবাসে হ্যারে বেশি বিপদে ফেলায়। এই কথাটা মনে রাখবো, মনে কষ্ট নিও না। ওরে এই যে হুজুর বললো, হুজুর এত খুব টেনেল, আমার কাছে প্রায় 25 দিন মুক্তবে আসছে, 25 দিনই কোরআন শরীফ নিয়ে গেছে, খুব টেনেল। পরে উনি আমার মাথার হাতে তোমার প্রতি দোয়া রইলো, আর কোন চিন্তা করো না, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে করো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কেমন দেখাচ্ছেন? উনি তো সবসময় পরিপাটি থাকেন, অনেক সুন্দর উনি, অনেক তো আসলে অনেক সুন্দর, মানে but অনেক পরিপাটি আমার মনে হয় থাকেন। কি তার বর্ণনাটা দাও। ওনার চেহারার মধ্যে নূর আছে। নূর তো অবশ্যই আছে, কারণ আমি বাই দ্য ওয়ে আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে অসম্ভব রকমের ভালোবাসি, রেসপেক্ট করি। আমি তার রাজনৈতিক মতাদর্শের পক্ষে বা বিপক্ষে কোনো কথাই বলতেছি না, কিন্তু ব্যক্তি দেলোয়ার হোসেন সাঈদী, যে দেলোয়ার হোসেন সাঈদীর প্রেমে আমি পড়েছি, সেই সময় দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোনো পলিটিক্যালি কোনো কিছুর সাথে ইনভলভ ছিলেন না। কিন্তু প্রেম তো প্রেমই, ছেলের সাথে মেয়ের প্রেম একবার হয় ভাঙতে পারে, কিন্তু একজন পুরুষ যখন আরেকটা পুরুষের প্রেমে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি কোনো মানুষের প্রেমে পড়ে, সে প্রেম থেকে বের হয়ে আসা যায় না। আমার এই প্রেমটা এখনো আছে, সারা জীবন থাকবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য। কিভাবে কথা বলতেন তিনি, এখনো তার টোনালিটি আমি চাইলেই 1 সেকেন্ড রিকল করে আমার মধ্যে আমি অনুরণন করতে পারি। মানুষের চক্ষের দৃষ্টি বিষাক্ত তীরের চেয়ে বিপজ্জনক, বলেছেন কে? আহমদে মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ষোড়শী রূপসী 16 কলায় যৌবনোচ্ছটা কোনো মেয়ের দিকে যতবার কুদৃষ্টি নিয়ে তাকাবে, জেনা করলে যে পাপ হয়, সে পাপ তোমার আমলনামায় লেখা হবে। ব্রেনের মধ্যে যদি না বসবাস করে একটা মানুষ, তার ডেলিভারি আমার কাছে এইভাবে আসার কথা না। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য এই কথাটা বললাম। আবারও বলতেছি, রাজনৈতিকভাবে আমি কোনো মতাদর্শের পক্ষে বা বিপক্ষে না। আর এই মানুষটিকে আল্লাহকে ভালোবাসে যে মানুষটি, এবং আল্লাহকে ভালোবেসে আমি যে মানুষটির প্রেমে পড়েছি, সে মানুষটি তখন পলিটিক্যালি কোনো দলের সাথে ইনভলভ ছিলেন না, শুধুই তিনি ওয়াজ করতেন বিভিন্ন জায়গাতে। আর আমি আমার মতো বহু বান্দা ছুটে ছুটে যেত, আর দূর থেকে পাগলের মতো কথাগুলো শুনতো না, বরং গিলতো। সো এই কারণে হয়তো আমি ওনার কথাটা একটু ডিটেলে শুনলাম, বাকি গল্প শেষ করতেছি এখন। বাই দ্য ওয়ে, প্রসঙ্গত হয়তো ওনার প্রসঙ্গটা চলে আসলো, তাই আমরা কথা বলার লোভ সামলাতে পারলাম না। ওনার মতো যারা আল্লাহর আস্তিক বান্দা আছেন এবং যারা খেদমত করেন আল্লাহ রাসূলের জন্য এবং আমাদের জন্য পথ দেখাতে চেষ্টা করেন, তাদের সবার জন্য আমাদের জন্য অনেক দোয়া এবং অনেক শ্রদ্ধা। আমরা তোমার গল্পটা শেষ করতে চাই রাসেল, পরবর্তী কি অবস্থা আর এখন কেমন আছো সেটাই শুনতে চাইবো। পরে উনি বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়বার সাথে তাহাজ্জুদ নামাজ পড়বা। তো আমি তো তাহাজ্জুদ নামাজ জেলখানা যাওয়ার পর দেখি আমি তাহাজ্জুদ নামাজ। তারপর 10 মাস 10 দিন পর তুমি বের হয়ে আসলে। হ্যাঁ, আর প্রতিদিনই আমার আব্বার কথা প্রতিদিনই মনে পড়তো, প্রতিদিনই মনে করো, মানে তখন তো করোনা, দেখা করার মতো সিস্টেম ছিল না, ফোনে কথা বলছি সপ্তাহে একবার। তো 10 মাস 10 দিন জেল কাটার পরে মানে কবর ভাই, মামলা কি এখন আছে? আর জি এখনো মামলাটা আছে? জি এখনো আছে। এখন কি হাজিরা দিতে হয়? জি হাজিরা তো সামনে মাসের 20 তারিখ হাজিরা আছে। তোমার কি মানে ফাইনাল যে চার্জশিট সেটা কি হয়েছে? সেটা কি সত্য না মিথ্যা, কি প্রমাণিত আসছে? মানে প্রমাণিত, মানে এটা তো ওই যে পত্রিকা লেখা আছে, আমি দেখা মনে পত্রিকা নিয়ে আসছি। ওকে, বাট কেসের মেরিটটা কি? এখন কি তোমার বিপক্ষে যাচ্ছে না পক্ষে যাচ্ছে, বিষয়টা কি? পত্রিকাটা দেন এবং ফার্দার কথা বলেন, সমস্যা নেই। কেসের মেরিটটা কি পর্যায়ে আছে এখন? এটা তো মনে করেন মানে আইন তো আইনের গতিতে চলে, আইন তো মনে করেন আমি হাজিরা দিতেছি, আর মানে এইভাবে দিন যাচ্ছে আর কি। এনিওয়ে, হাজিরা থেকে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে? এগুলো তো খরচ হবেই কোটে। এনিওয়ে, এই ডিসিশন বা এই বর্ণনা একান্তই তার। আমরা তো যেহেতু এটা ইনভেস্টিগেট করার এখানে সুযোগ না আমাদের, বাট এভিডেন্স হিসাবে সে যখন তত সেই সময়কার একটা পত্রিকার রেফারেন্স হিসেবে আমাদের কাছে দিচ্ছে, সেটা আমরা আমাদের কাছে রাখতেছি। আর একান্তই তার স্টেটমেন্ট, যেটা আমরা এখনো ক্রস চেক বা ক্রস ব্যাক করার সুযোগ আমাদের এখান থেকে নাই। সো ডিসক্লেমার দিয়ে রাখলাম এই অর্থে আর কি। ওকে, আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি, কিন্তু আর আমরা কথা লম্বা করবো না। বের হয়ে আসলেন বাড়িতে, তখন কি অবস্থা আর এখন বর্তমানে কেমন আছেন শুনতে চাই। তখন খবর পাই আমার জামিন হয়ে যায়। জামিন হওয়া যাওয়ার পর আমি মানে ওই সকাল 8টার দিকে আমাকে জেলের গেটে নিয়ে যায়। এটা 10 মাসের পর? হ্যাঁ, 10 মাস 10 দিন পর। হ্যাঁ, 10 মাস 10 দিন। জি, আই এম সরি, এখানে পত্রিকার নামটা নাই, জানা আছে কি আপনার পত্রিকা কি? বাংলাদেশ পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন? হ্যাঁ, বাংলাদেশ প্রতিদিন। যাই হোক, এখানে ফিচারটা এরকম করে দেওয়া, দেওয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশকারী যুবক রিমান্ডে। তারপর তো বাকি গল্প আমরা শুনতেছি, সেই জিনিসগুলো এখানে উল্লেখ করা আছে। তারপর বার হয়ে দিই, মানে আমার আব্বা আম্মারে আমি যেরকম দেখে গেছিলাম বাড়িতে, আমি বার হয়ে দিই অর্ধেক পুরা গেছে, মানে অর্ধেকেরও বেশি পুরা হয়ে গেছে। মানে 10 মাস 10 দিন যেরকম আমি জেলে কান্না করছি, এরকম ভাবে আমার আব্বা আমার 10 মাস 10 দিন বাইরে কান্না করছে।
আমি যখন বাড়িতে গেছি তখন আমার পাড়ার লোকে এইভাবে তোর মতো মা বাবার মনে কেউ কষ্ট দেয় না। তুই এমনিতে টাকা পয়সা দিয়ে তুই খাওয়াইছস তোর মা বাবার করছস, কিন্তু তুই তোর মা বাবার তিলে তিলে মারছস। তো এইগুলো কষ্ট যখন এখনো বুকটা আমাদের চাপা, মানে যখন মনে হয় তখন আমার নিজেরই কান লাগে যে আসলে তো আমি মানে জেলা যাওয়ার আগে যেরকম আমার আব্বা আম্মারা দেখছিলাম যে চেহারা ছিল, যে বডি ছিল, আমি জেল থেকে বের হওয়ার পরে মানে মানে এখন কেউ দেখলে 70 বছর প্লাস হয়ে গেছে মানে আব্বার মানে এরকম। আর মানে যে নামাজের টাইম হলে যে আব্বা হাওড়ও দেখছে তখন ওই হাওড়ি নামাজ পড়ছে মানে এরকম। আর ওইখান থেকে তো মনে করেন এই আব্বারা দেখে আম্মারা দেখে খুব কষ্ট লাগে। এখনো মনে করেন এই এরা দেখে মানে যখন আমার এইগুলো মনে হয় এখনো আমি এই ভুলগুলা থেকে অনুষ্ঠান শেষ করছি আমরা। বাট খুবই দুঃখজনক একটা জিনিস, ভালো ছেলে হওয়া ভালো, বাট ভালো ছেলের স্বরূপ যদি এমন হয় তাহলে এমন ভালো চালানোর জন্য কোনো মা তার পেটে না ধরে। ভালো ছেলে হওয়া ভালো যে বাড়ির কষ্ট করে সিগারেট খায় না, বিড়ি খায় না, নেশা করে না, ভাঙ করে না, সে প্রত্যেকটা মুহূর্তে প্রচেষ্টা করে ছোটবেলা থেকে আজ অবধি যত বয়স হয়েছে তার কিভাবে পরিবারের পাশে থাকা যায়। কিন্তু এই ভালো না যে ছেলের এরকম একটা হঠকারী সিদ্ধান্তের কারণে গোটা পরিবারটা ধ্বংস হয়ে যায়। ভালো ছেলে হওয়া ভালোর মতো, কিন্তু এমন হঠকারী সিদ্ধান্ত যে নেয় যে বিষের বোতল পুরোটাই গলার মধ্যে ঢেলে দেয়, এটার কনসিকুয়েন্স কি হবে, এটার ইম্প্যাক্ট বাড়িতে কি পড়বে সেটা ভেবে দেখবে না, এমন ভালো ছেলে ভালো না। তা আমি তোমার ফুল দিয়ে পূজা করব ভালোবাসার বাংলাদেশে, নাকি তোমাকে ঘৃণাতে তোমার দিকে আর তাকাবো না, আমি বুঝে উঠতে পারতেছি না। কারণ তোমার মতো ছেলে যে পরিশ্রম করে হালাল রুজি করে বাপ মাকে সাপোর্ট করেছে, এর জন্য মনে হচ্ছে তোমার বয়সে ছোট হলেও তোমার পা ছুঁয়ে সালাম করি, তোমাকে ফুল দিয়ে পুজো দিই। বাট যে ধরনের ভুল তুমি করেছো, স্পেশালি যে নিজের জীবনকে শেষ করার মতো যে সিদ্ধান্ত তুমি নিয়েছিলে, ছি, এটা একটা ভালো ছেলের সাথে যায় কোনোভাবে? আর এরকম একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিলে, ধাম করে কোনো একটা জায়গায় ঢোকার জন্য চেষ্টা করে বসলে, সেই 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 বিষয়টা কি কোনোভাবে যৌক্তিকতা রাখে? বাই দ্য ওয়ে, এটাও তো ঠিক যে এরকম একটা ছেলে সে যদি চাইলেই এরকম ভাবে দেওয়াল টপকে ফেলতে পারে কোনো একটা কেপিআই, মানে এরকম একটা কি ইম্পর্টেন্ট প্লেসেসের, তাহলে কিন্তু আমাদের সিকিউরিটি নিয়েও কোয়েশ্চেন আসে যে এটাকে আসলে রিথিঙ্ক করার, এটাকে নিয়ে আবার রিএভুলেট করার সুযোগ আছে। আমাদের নিশ্ছিদ্র নিরাপত্তা যেসব জায়গাগুলো থাকা উচিত সেটা মানে ইনশিওর না, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেয়াল টপকানো ছেলেটা দেখিয়ে দিয়েছে, সেটা একটা ব্যাপার আর কি। সো অনুষ্ঠান শেষ করছি, বাট শেষ করছি অন্য একটা পার্সপেক্টিভকে নিয়ে। রাসেল, তোমার হালাল রুজি হালাল পরিশ্রমের জন্য তোমাকে কৃতজ্ঞতা। যেখানে এই বাংলাদেশ সেই বাংলাদেশ, যে বাংলাদেশের কাপড় পর্যন্ত খুলে ফেলতেছে মানুষ, 2 নম্বরই করে টাকা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছে, আর সেই বাংলাদেশে তোমার মতো ছেলেরা আছে, রাসেলরা আছে, যা রক্ত পানি করে শরীরকে একদম শেষ করে দিয়ে বাবা মা ভাই বোনের পাশে থাকতেছে। আর ভয় পাচ্ছি আমি এইটাকে দেখে, এই ছেলেদের সংখ্যা যদি বাড়তে থাকে আর এই কষ্ট যদি বাড়তে থাকে, আর আপনি যদি অসাধুগিরি চালাতেই থাকেন, আপনি যদি ঘুষ বন্ধ না করেন, আপনি যদি দুর্নীতি বন্ধ না করেন, আপনি যে চাঁদাবাজি ছেঁচড়ামি এবং ওই ছেলেকে যে সর্বশান্ত করেছিল এই সময়টাতে এসব চিন্তা এবং রাহাজানি বন্ধ না করেন, আল্লাহ না করুক এরা দিনের পর দিন খাটবে, দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, আর তাকায় তাকায় আপনাদের সুখ দেখবে, এটা ভাববার কিন্তু কোনো কারণ নাই। যে কোনো সময় কিন্তু বিধিবাম হয়ে যাবে, কারণ এদের শরীরের মধ্যে আগুন জ্বলে, মাথার মধ্যে আগুন জ্বলে, যে কারণে কিন্তু যে কোনো সময় যে কোনো একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। বারবার বলতেছি, এ ধরনের সিদ্ধান্ত নেওয়াটা গর্হিত অপরাধ, কিন্তু নিয়ে ফেলে তারা। তো যারা এই দেশটাকে বিষবাষ্পে ভরে তুলতেছেন, যারা এই ইকোনমিকে অস্থির করে রাখতেছেন, দুর্নীতিবাজ, ঘুষখোর, চোর বাটপাতদের কারণে এই ছেলেগুলো হালাল রুজি করে 2টা ভাত পেটের মধ্যে ইনশিওর করতে পারছে না। এরা, আমি বিশ্বাস, আমার ভয় হচ্ছে কতদিন এরা ঠান্ডা থাকবে। আপনার বাজারের ব্যাগ আবার ছিনতাই না হয়ে যায় এদের দ্বারা। আপনি যে পালঙ্কে ঘুমাচ্ছেন কয়েক লক্ষ টাকার, সে পালঙ্কের তোষকে আগুন না লাগায় দেয় এরা। এই ভয়টা হয়, খুব ভয় হয়। যে ক্লাসিফিকেশন তৈরি হয়েছে সমাজে, যে বৈষম্যের যে অবস্থা তৈরি হয়েছে, একদিকে বড় লোক এত বেশি বড় লোক হয়েছে, আর গরিব এত পরিশ্রমের পরেও, এত পরিশ্রমের পর দুবেলা ভাতের ব্যবস্থা করতে পারে না। এটা দিনের পর দিন এই ধরনের ছেলেরা কতক্ষণ সহ্য করে নিবে, এটা নিয়ে চিন্তা হয়, আসলেই ভয় হয়। ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইট, স্পেশালি যারা আমাদের গভর্নমেন্টের স্টেক হোল্ডার আছে, উই শুড টু থিঙ্ক অ্যাবাউট ইট। নতুন বাংলাদেশের কথা যদি হয়ে থাকে, উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট। না হলে কিন্তু এই ধরনের আগুন যাদের বুকের মধ্যে দহন থাকে, মাথার মধ্যে এরকম আগুন নিয়ে যারা ঘুরে, যারা সবসময় হালাল রুজির চিন্তা করে, কিন্তু কাহা তাক
কাহা তাক দিন শেষে যদি পেটের মধ্যে ক্ষুধা জ্বলে, দিন শেষে যদি বাপ মাকে দেখে অসুস্থ অবস্থায় চোখের সামনে মরতে হচ্ছে, আমার তো ভয় হচ্ছে এদের মাথাটা তখন এলোমেলো হয়ে না যায়। আর এরা এলোমেলো হয়ে গেলে কিন্তু প্রবলেম। দেশ তো দেশ, গোটা পৃথিবীতে এরা রেভুলেশন তৈরি করে ফেলে তখন। দুর্নীতিবাজ, ঘুষখোর, ছিনতাইকারী, চাঁদাবাজ, ছাত্রদের ক্ষেত্রে আমার অনুরোধ, এদেরকে আটকানোর ব্যবস্থা করেন। নতুন বাংলাদেশের দীক্ষা এবং প্রতিজ্ঞামনী হওয়া উচিত। বিদায় নিচ্ছি আজ। Dear listeners, আপনি শুনছেন ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন। আমাদের আজকের এই আয়োজনে রাসেল ছিলেন আমাদের সঙ্গে, এবং আপনারা যারা যারা এই মুহূর্তে, আমি কমেন্ট সেকশনটা দেখছিলাম, মাঝে মাঝে আমরা এরকম করি আসলে যে কমেন্টের কারণে গেস্টকে টাইম একটু কম দেওয়া হয়। তো আজকে আমরা কোনো কমেন্ট পড়িনি, আমরা আজকে শুধু মনোযোগ দিয়ে রাসেলের কথা শুনেছি। রাসেলের দুঃখ এবং রাসেলের যে জমানো ব্যথা সেটি রাসেল জানিয়েছে, এবং রাসেল একটা পেপার কাটিংও আমাদেরকে দেখালো, যেখানে লেখা আছে স্পষ্টতই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেয়াল টপকে যাওয়া যুবক রিমান্ডে। তো আমি জানি না, আবারও আপনাদেরকে একটু ছোট করে বলে দিতে চাই যে গল্পটা আজকে আমরা শুনলাম সেটা কিন্তু কমপ্লিটলি রাসেলের পক্ষ থেকে। যদি এই ব্যাপারে কারো কাছে কিছু বলবার থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। 01841904904 ইজ দ্য নাম্বার। আর যদি চান আপনার গল্পটা আপনি আমাদেরকে জানাবেন, তাহলে আপনার গল্প লিখে পাঠিয়ে দিন 01841904904 নাম্বারে। এছাড়াও যে পেজটিতে এই মুহূর্তে আমাদের ফেসবুকে লাইভ হচ্ছে, মানে লাইভ যেই পেজটিতে হচ্ছে সেই পেজের ইনবক্সেও কিন্তু ডিটেলসটা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আজকের মতো তাহলে আমি বিদায় নেব। রাসেল, অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। এবং আপনার মন কি কিছুটা খালি হয়েছে, হালকা হয়েছে? জি, আচ্ছা, বেটার। আপনার মন হালকা হোক, এটাই আমরা চাই। এবং সেই প্রত্যাশায় আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি। অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য। পরবর্তী এপিসোডে আবার কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আডিওস এন্ড শুভরাত্রি।